তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার, নিয়ে নিরাপত্তার শঙ্কা জানালো ডিএমপি ও র্যাব। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ফোন আলাপে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মাহদি আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়েছিল। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি ৫২ সেই অমর শহীদদের শ্রদ্ধা জানাতে এক অনন্য মহিমায় সেজে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে শহীদ মিনারের সকল কার্যক্রম পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক জানান, মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে নেই কোনো নিরাপত্তার শঙ্কা। শান সাব্বিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাকিবুর রহমান। ৫২ সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় আজ পুরো দেশ প্রস্তুত। আর এই শ্রদ্ধার কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় শহীদ মিনার এখন সেজে উঠেছে এক অনন্য মহিমায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পী ও কর্মীরা। চারুশিল্পীদের তুলির আঁচড়ে বেদিতে ফুটে উঠেছে রঙিন আলপনা। শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদি ধুয়ে নতুনভাবে সাজানো হচ্ছে। ইতিমধ্যে মিনারের বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রাফিক রুটেও আনা হয়েছে পরিবর্তন। সব মিলিয়ে ভাষা শহীদদের রক্তে ভেজা এই প্রাঙ্গণ এখন পুষ্পার্ঘ্য গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শহীদ মিনারের সকল কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও র্যাবের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান। এ সময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলে জানান তারা। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনও সেই চেষ্টা করে যাব, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি
আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জনসাধারণের জন্য রাত 12টার পরে উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের শহীদ ফারহান ফায়াজ সরণির নাম ফলক উদ্বোধন শেষে একথা জানান তিনি। কোনো কাজই পিছিয়ে থাকবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে তার প্রত্যেকটি দায়িত্বই আমরা পালন করব। ম্যাজিস্ট্রেট অফিসের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শনিবার থেকে বাজার মনিটরিং করা হবে। ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি, আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, মানে আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। সো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। সো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেওয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। রোজার শুরুতেই অস্থির বাজার। লেবু, শসা ও বেগুনের দাম আকাশ ছোঁয়া। পাশাপাশি দাম বেড়েছে মাছ ও মুরগির। এদিকে ঈদের আগে বাড়তে পারে সয়াবিন তেলের দাম, এমনটাই দাবি বিক্রেতাদের। সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় শায়ন সাব্বিরের আরও একটি রিপোর্ট। রমজান এলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ নতুন কিছু নয়। এবারও রোজার শুরুতেই এই অভিযোগের প্রতিফলন দেখা গেল রাজধানীর কাঁচা বাজারে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে বাজার অস্থির হয়ে উঠছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার খরচে পড়েছে বাড়তি চাপ। রমজানের প্রথম জুমা ও সরকারি ছুটির দিন আজ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে সাপ্তাহিক কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বাজারে বিক্রেতাদের ভাষ্য, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। আবার কিছু পণ্যের দাম রমজানকে সামনে রেখে আগেই বাড়ানো হয়েছে। এছাড়া সয়াবিন তেলের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছেন বিক্রেতারা। রমজানের সয়াবিন তেলের অবস্থা হচ্ছে কি এটাই যে আমরা গত সপ্তাহে মালের অর্ডার দিয়েছিলাম, গত সপ্তাহে মাল ছিল না রূপচাঁদার কাছে। 10 দিন পরে রূপচাঁদার তেল আসছে, কিছু ডিলার পয়েন্টের পর আমরা তেল পাইছি। এর আগে তেলটা একটু সংকটে ছিল, আর এমনিতে একটু ইঙ্গিত দিল নাকি তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। বাজারের অবস্থা তো খুব খারাপ, কাস্টমার কম, ক্রেতা কম, কিন্তু মাছ আছে, কাস্টমার নেই। মাছের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ, কোনো দাম বাড়ে নাই, আগে যেটা ছিল এরকমই দাম। না রমজান থেকে মুরগির দাম বাড়ে নাই, আপনার রমজানের আগে থেকে মুরগির দাম বাড়তি। ওঠানামার বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে লেবু, শসা ও বেগুন। মানভেদে দাম বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সবজির বাজারের অবস্থা, লেবু, শসা, বেগুন এগুলোর দামটা একটু অতিরিক্ত বেশি, আর বাকিগুলা মোটামুটি অনেক কিছু কম আছে। আবার আনসিজনের দু একটা একটু বেশি। হাইতে আছে 3টা জিনিসই, লেবু, শসা, বেগুন। লেবু চলতেছে 120 টাকা হালি, আর একটু ছোটোটা আছে 100 টাকা হালি। শসা 120 টাকা কেজি, হাইব্রিডটা দেশিটা আছে 160 টাকা কেজি। রমজানের শুরুতেই বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। সামনে রোজার পুরো মাস দাম স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ঠেকানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার প্রত্যাশা সবার। রমজানের শুরুতেই দাম বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের। সবজি, মাছ, মুরগি ও মাংসসহ প্রতিনিয়তই দাম বাড়ছে পণ্যগুলোর। এদিকে রমজানকে কেন্দ্র করে লেবু, শসা ও বেগুনের দাম চড়া। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকার ফলেই দাম বেড়েছে নিত্যপণ্যের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি দেশের 4 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয়েছে, 23 ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর 24 ফেব্রুয়ারি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন,
ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুরের সার্কিট হাউসের হল রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে জোর দিয়েছেন। পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন অব্যাহত রাখার বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এই সময় জেলার সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ, রেল লাইন স্থাপন ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন এই মন্ত্রী। আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সহ অনেকেই। ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে করার জন্য আমরা ডিপার্টমেন্টে অবহিত করেছি। পাশাপাশি লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে, বড় খাল, এটা প্রায় নদীরই সমান। আমরা প্রত্যেকটা জায়গায় ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ সব কিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপুর যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ। রমজান মাস, এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কীভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকেই যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। চলমান রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। তবে দায়িত্ব নেওয়ার পরপরই রোজা চলে আসায় বিশেষ কিছু করার সময় না থাকলেও দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে এই মজুতি যথেষ্ট বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এ সময় সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম.এ. মালিক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। আর সিলেটের জন্য যে পরিকল্পনা, এই দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটির উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন এই পরিকল্পনাগুলি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যেটির সাথে সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত। আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই, এআই সেন্টার তৈরি করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগের মতোই কচুয়া থেকে নকল ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে এসব বাস্তবায়ন করা হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল সহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে এই পাল্টা হুমকি দিয়েছে তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়,
ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়। এছাড়া সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে বলে জানিয়ে চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আসন্ন পাকিস্তান সুপার লিগ PSL এর 11তম আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পেশাদার টি-20 ফ্র্যাঞ্চাইজি দলটি। চলতি মৌসুমে প্রথমবারের মতো PSL অভিষেক হতে যাচ্ছে ম্যাক্সওয়েলের। এদিকে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল 129 ম্যাচে 2897 রান করেছেন তিনি। ইনিংসগুলোতে রয়েছে 12টি অর্ধশতক ও 5টি শতক, সর্বোচ্চ অপরাজিত 145 রান। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনে 49 উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার। আগামী 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আর্সেনালের সঙ্গে পুনরায় চুক্তি নবায়ন করলেন ইংলিশ তারকা ফুটবলার বুকায়ো সাকা। বিষয়টি নিশ্চিত করে ESPN জানিয়েছে, সাকার সঙ্গে আর্সেনালের নতুন চুক্তির মেয়াদ 2030 সাল পর্যন্ত। এই তরুণ ফুটবলারের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালে। এদিকে গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছে ইংলিশ ফুটবলার। ক্যারিয়ারের শুরু থেকে আর্সেনালের হয়ে খেলছেন তিনি। শুরু থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন সাকা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে 297 ম্যাচ খেলে 78টি গোল করেছেন এই উইঙ্গার। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর 8 উপদেষ্টার দপ্তর বন্টন। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার, নিয়ে নিরাপত্তার শঙ্কা জানালো DMP ও র্যাব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।